আপনার ব্যক্তিগত জীবন কর্মজীবন সম্পর্কে জানলাম। এখন আমরা একটু অনেকটা একঘেয়েমি চলে আসছে, একটা ফান করার কিছু চেষ্টা করব। যদিও আপনি একজন শিক্ষক মানুষ, তো আমি চেষ্টা করবো ওই সম্পর্কিত কিছু রাখার আর কি। তো আপনি প্রস্তুত তো স্যার? ওকে, নো প্রবলেম। আপনার জন্য প্রথমেই আছে এখানে, দেখি, র্যাপিড ফায়ার কোয়েশ্চনস। তো এখানে আপনাকে বেশ কতগুলো কোয়েশ্চন করবো, আপনি চেষ্টা করবেন খুব দ্রুত উত্তরগুলো দেওয়ার আর কি। যে কোয়েশ্চনটা আছে সেটা হচ্ছে, আপনি শিক্ষক হয়ে চেয়েছিলেন নাকি ঘটনাচক্রে আসলে শিক্ষক হয়ে গেছেন? আমি শিক্ষক হতে চেয়েছিলাম। ওকে। শিক্ষক হিসেবে আপনি ছাত্রদের কাছে একজন কঠোর নাকি কোমলমতি একজন মানুষ? কোমল। ওকে। সবচেয়ে বেশি ব্যবহার করেন কোন শব্দটি ক্লাসের মধ্যে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে। আপনি হোমওয়ার্কের প্রতি বেশি গুরুত্ব দেন নাকি ক্লাস ওয়ার্কে? ক্লাস ওয়ার্ককে আমি বেশি গুরুত্ব দিই। পরীক্ষা নিতে পছন্দ করেন নাকি পরীক্ষা দিতে পছন্দ করেন? নিতে পছন্দ করি। ওকে। আপনার পছন্দের সাবজেক্ট বা বিষয় কোনটি? পছন্দের সাবজেক্ট ইংলিশ। ইস। আপনার প্রিয় শিক্ষক কে ছিলেন? ডক্টর সাবরে সাবিরিন। সরি। ডক্টর সাবরে সাবিরিন। ওকে। আপনার কোনো একটি অনুপ্রেরণামূলক উক্তি যেটা আপনাকে অনুপ্রেরণা দেয়? টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। গ্রীষ্মকালীন ছুটি পছন্দ করেন নাকি শীতকালীন ছুটি, কোনটি বেশি প্রিয় আর কি? শীতকালীন। শিক্ষা পদ্ধতিতে যদি আপনি কোনো পরিবর্তন আনার সুযোগ পান তাহলে কোন বিষয়ে আসলে গুরুত্ব দেবেন? শিক্ষা পদ্ধতিতে যদি সুযোগ পাই, এই আগেকার যে পদ্ধতিটা ছিল আমি সাবেক চলে যাব। আহ অনলাইন ক্লাস নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশি নাকি সরাসরি ক্লাস নিতে? সরাসরি ক্লাসটা খুব ভালো লাগে। আহ আপনি একজন শিক্ষক, যদি শিক্ষকতা ছাড়া অন্য কোনো পেশা বেছে নিতে হতো তাহলে কোনটি আহ, আপনি পছন্দ করতেন? পরিবার পরিকল্পনা। ওকে। বেশ ডিফারেন্ট একটি বিষয়। তো এই ছিল আমাদের আজকের র্যাপিড ফায়ার আপনার জন্য। আহ পরবর্তীতে এখানে আমরা আছে কিছু টেস্টার, তো আপনাকে এগুলা বলতে হবে। দেখা যাচ্ছে স্যার? দেখা যাচ্ছে কিন্তু জুম করলে তো পেটে যাচ্ছে। অ রেড লরি ইয়েলো লরি, রেড লরি ইয়েলো লরি, রেড লরি ইয়েলো লরি, ওকে। রেড লরি ইয়েলো লরি, রেড লরি ইয়েলো লরি। সবটি পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, সবগুলো। লাল টিপ নীল টিপ, লাল টিপ নীল টিপ, লাল টিপ নীল টিপ, লাল টিপ নীল টিপ, লাল টিপ নীল টিপ। পরে পাস পেছানো পেছানো, পাশে পাশে পেছানো আর দ্রুত ম্যাগাজিন। স্যার, আর দ্রুত। পাঁচ পাকা পেয়ারা, পাঁচকা পিঁপড়া পেঁয়াছে। ওকে, লাস্ট। বিজ্ঞানী বিজন বিষণ্ণ বিকেলে বৃষ্টিতে বেগুনে বিশাল বই বিক্রি করতে বসেছিল। চমৎকার। বেশ দ্রুতই আসলে সবগুলো সম্পন্ন করেছেন আপনি। ধন্যবাদ। আমি যদি এটার সাথে অ্যাড করি, টিচার টল মি টু টিচার টিপিক্যাল টপিক, টিচার টল মি টু টিচার টিপিক্যাল টপিক, টিচার টল মি টু টিচার টিপিক্যাল টপিক। আর ওভারঅল আমি যেটা প্র্যাকটিস করাই, টপ কাপ কাপ টপ, টপ কাপ কাপ টপ, টপ কাপ কাপ টপ, টপ কাপ কাপ টপ, টপ কাপ কাপ টপ। আসলে অনেক আছে এগুলা। সুপারক্যালিফ্রাজিলিস্টিকএক্সপিয়ালিডোসাস, সুপারক্যালিফ্রাজিলিস্টিকএক্সপিয়ালিডোসাস, সুপারক্যালিফ্রাজিলিস্টিকএক্সপিয়ালিডোসাস। ওরা বাংলা যদি বলি, কলকাতার কনিষ্ঠ কন্যা কাকাকে কইল, কাকা কাক কিনো কাকা করে, কাকা কহিল কাকের কাজ কাকা করা, তাই কাকা কাকা করে। Wow! আমি অভিভূত আসলে। আহ, চমৎকার, আসলে চমৎকার। আহ, এই ছিল আসলে, আমি যতগুলো দিয়েছি তার থেকে স্যার অনেক বেশি বলেছেন। ধন্যবাদ। আহ, okay, পরবর্তীতে আমরা আসলে আরো কিছু কোয়েকশন আপনার কাছে আছে আমার। আপনি অনেক কিছুতে আসলে সম্পৃক্ত আছেন।
আহ, অনেক বাধা আহ, অতিক্রম করতে হয়েছে, অনেক কিছু আসলে এখনো বাধা হয়তো আছে আপনার। আহ, সমালোচনা অনেক একটা বাধা আমাদের কাজের, প্রত্যেকের কাছে আসলে সমালোচনা হচ্ছে অন্যতম একটি বাধা। তো এটাকে আপনি, সমালোচনাকে আসলে কি আপনি কিভাবে দেখেন, বা আপনি কিভাবে এটাকে কাটিয়ে ওঠেন? হ্যাঁ, বাস্তবমুখী একটি প্রশ্ন, যেটা আমি আগেও পেশ করি, এখনো পেশ করছি। যেমনটা আসলে প্রথম খুব কষ্ট লাগতো। প্রথম শুনলে মনে হতো আমার শত্রু মনে হয় বলে। এখন এতটা শত্রু মনে হয় না। আমার কাছে মনে হয় আমাকে নিয়ে ভাবে, যার কারণে সমালোচনা করে। আর এখন এটা ইজি আমি নেই। একসময় খুব কষ্ট লাগতো। কারণ সমালোচনা যাদেরকে নিয়ে করে, আমার মনে হয় তারা তাদেরকে নিয়ে ভাবে বিদায়ী সমালোচনা করে। আমরা তো সবাইকে নিয়ে সমালোচনা করি না, পাগলকে নিয়ে সমালোচনা করি না। এতে আমার কাছে মনে হয় এট এ টাইম একটু যারা চোখে পড়ার মতো, যাদেরকে নিয়ে ভাবার মতো, তাদেরকে নিয়ে মানুষ সমালোচনা করে। এতে এটা পজিটিভ নিলে ভালো। হুম। আপনার কাছে সৃজনশীলতা মানে আসলে কি? আসলে আমরা অনেক বেশি সৃজনশীলতা আসলে। মানে না না, কোনো সমস্যা নেই। সৃজনশীলতা মানে যুগোপযোগী, বর্তমানের সাথে যে সময় যে সিজন, যে সময় যে সিচুয়েশন, এটার সাথে তাল মিলিয়ে চলাই সৃজনশীল। হুম। একজন শিক্ষার্থীকে আসলে সৃজনশীল হয়ে ওঠার জন্য আপনি কি পরামর্শ দিবেন, যে আসলে সৃজনশীল হওয়ার জন্য সে আসলে কি করতে পারে? আমি যদি বলি একজন শিক্ষার্থীকে সৃজনশীল হওয়ার জন্য তার বিভিন্ন দিক দিয়ে সংশোধন আনতে হবে। যেমন তার কথা বলার ধরন চেঞ্জ করতে হবে, তার চলাফেরা চেঞ্জ করতে হবে। অর্থাৎ স্বাভাবিক একজন যারা লেখাপড়া করে না তার চেয়ে বেটার হতে হবে। যেমন আমি যদি কথা বলি, তাহলে চেষ্টা করবো একটু শুদ্ধ বাংলায় কথা বলার জন্য। আমার বিহেভটা হবে অন্যর চেয়ে, যারা লেখাপড়া করে না তার চেয়ে একটু ভালো। আমার কথা বলার ধরনটা হবে রেসপেক্টেবল। আমার মানে কথা বলার সাউন্ডটা হবে যারা লেখাপড়া করে না তার চেয়ে একটু সুমিষ্ট। ওভারঅল আমি উপদেশ দিব এটাই, যে আমরা যেন সৃজনশীল হওয়ার জন্য যারা সৃজনশীল তাদেরকে অনুসরণ করি। আমার দৃষ্টিতে মনে হয় যিনি ভালো, যার আচরণ ভালো, যার সামাজিকতা ভালো, ওনাকে ফলো করলে অনেকটাই সৃজনশীল হওয়া যায়। বেশ ভালো উত্তর। আহ, একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি। আহ, বর্তমানে আসলে আমাদের বেশ অনেক দিন ধরে আসলে রাজনৈতিক অস্থিরতা চলছে বলা যেতে পারে। আহ, অনেকটা অগোছালো পরিস্থিতি আমাদের দেশের মধ্যে। So, রাজনৈতিক ভাবে আপনার দৃষ্টিভঙ্গি কি, বা আপনি কি আসলে দেশ নিয়ে কি চিন্তা করেন? সব মিলিয়ে আমাদের পরিবারটা রাজনৈতিক পরিবার বলা যায়। আমার চাচা 2-3 বার নির্বাচন করেছিল, চেয়ারম্যান ইলেকশন, এবং আহ, তদুপরি একবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল। সব মিলিয়ে ছোটবেলা থেকেই রাজনৈতিক বক্তব্য শুনে আসছি, রাজনীতি দেখে আসছি। আর আমার মেইন সাবজেক্টটা সোসিওলজি। সোসিওলজির মধ্যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনেক লেখাপড়া ছিল। আর ইন্টারমিডিয়েটে আমি পরিণীতি পড়েছি, আমার 200 মার্ক ছিল। সব মিলিয়ে রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে আমাদের দেশের রাজনীতিটা ব্যক্তি বা পারিবারিক ভাবে প্রতিষ্ঠিত হতে চলেছিল বা চলছে এখনো। যার ফলশ্রুতিতে প্রকৃত গণতন্ত্রের স্বাদ আমরা পাচ্ছি না। গণতান্ত্রিক মনোভাব নাই বললেই চলে। কারণ আমি যদি চেয়ারম্যান হয়ে আমার ছেলেকে চেয়ারম্যান বানানোর চেষ্টা করি, আমি যদি এমপি হয়ে আমার বংশধরের মধ্যে এমপি বানানোর চেষ্টা করি, এই যে একটা সংস্কৃতি, এটা আমাদের জন্য রাজনৈতিক সংস্কৃতি বলতে যা বোঝায়, রাজনৈতিক ইন্টারেস্ট বা স্বাদ বলতে যা বোঝায়, এটা বিঘ্ন ঘটছে। আমি বিশ্বাস করি যদি এই ধরনের আইন তৈরি করা হয় যে একজন প্রধানমন্ত্রী 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, একজন রাষ্ট্রপতি 2বারের বেশি রাষ্ট্রপতি হতে পারবে না, একজন এমপি 2 বা 3বারের বেশি এমপি হতে পারবে না, তাহলে মনে হয় রাজনৈতিক সৌন্দর্য আরো বৃদ্ধি পেত। কেননা আপনার পিছনে আমি স্লোগান দিয়ে যাচ্ছি সারা জীবন, আপনি এমপি, আমি স্লোগান দাতা, আমি একজন সাধারণ সদস্য, আমার কি এমপি হওয়ার শখ নাই? আমার লাইফ শেষ করে ফেলছি আপনার সাথে শুধু স্লোগান দিতে দিতে। যদি আমারও কোনো এক সময় এইরকম সিচুয়েশন তৈরি হইতো যে আমিও একদিন এমপি হতে পারবো, এই সম্ভাবনা আছে। এখন এই সম্ভাবনা নাই বললেই চলে, যতই যোগ্যতা। কিন্তু পারিবারিক ভাবে আপনি দেখেন আমাদের জেলায় প্রত্যেকটা পরিবারে এমপির পরিবার দেখেন, আপনি দেখবেন ঘুরে গেলে এই তাদের আত্মীয় সূত্রে যারা, এরাই পরবর্তী পদগুলা দখল করে আছে। তো এটা সারা দেশেই এমন। তো আবার
আমার স্বপ্ন বা আমার ইচ্ছা, যদি কোনোদিন এই ধরনের বিবর্তন আসে, তাহলে বাংলাদেশ শুধু বাংলাদেশই হবে না, বাংলাদেশ ইউরোপ কান্ট্রি দেশগুলোর সাথে কম্পেয়ার করা যাবে। এবং শুধু রাজনৈতিক সংস্কৃতি দিয়ে আমরা সমৃদ্ধ হব না, আমরা সমৃদ্ধ হব আমাদের অর্থনৈতিক ভাবে, এবং আমাদের মধ্যে হানাহানি কমে যাবে। রাজনীতি সম্পর্কিত আরেকটি প্রশ্ন, আপনি দলীয় রাজনীতিকে সমর্থন করেন নাকি একজন ব্যক্তিগতভাবে যে স্বতন্ত্র রাজনীতি যদি বলি, কোনটাকে আসলে বেশি প্রাধান্য দিবেন বা আপনার কাছে মনে হয় আসলে যে? আমি আমি এই যাবৎকাল ব্যক্তিকে আমি বেশি প্রায়োরিটি দিয়েছি। আমার স্পেসিফিক কোনো দল নাই। যদি ভালো মানুষ আমার এলাকায় দাঁড়ায় আর আমার ভোট দেওয়ার সুযোগ থাকে, আমি চেষ্টা করি ওই ভালো মানুষটাকে নির্বাচিত করার। কারণ আমি মুসলমান হিসেবে চিন্তা করে দেখেছি, যদি কোনো মানুষ আমার দ্বারা নির্বাচিত হয়ে খারাপ কাজ করে, তাহলে আমিও এটার ভাগিদার। তো তুলনামূলকভাবে আমি জানি শতভাগ স্বচ্ছ এবং সৎ মানুষ বর্তমানে নির্বাচনে খুব কম আসে। কারণ ওই কালো টাকার চোরাচুরি হয়, এখানে ভালো মানুষ আসার সুযোগ পায় না। এরপরও যারা আসে তাদের মধ্যে যিনি ভালো তাদেরকে ভোটটা দেওয়ার চেষ্টা করি। আমি দলকে এতটা প্রায়োরিটি দিই। আহ বর্তমানে আপনি যেহেতু দিরাইয়ের একজন বাসিন্দা, সবচেয়ে বড় সমস্যা কোনটি আসলে আপনার কাছে মনে হয় দিরাইয়ে? আমাদের দিনে সবচেয়ে বড় সমস্যা হলো এখন মাদক সমস্যা। মাদকের চরাচরি সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জ তথা আমাদের দিরাইশাল্লাহ সবচেয়ে বেশি মাদকের প্রভাব। কারণ আমি যতদূর জানি আমাদের এলাকায় বিকালে ইয়াবা ব্রিজ গুলাতে বিভিন্ন স্পটে ইয়াবা বিক্রি হয়, এবং লাইসেন্স ক্রস করে ওভার প্রডিউস করে। তো বিপদগামী লোকেরা সহজেই পায়, এবং তারা মদ খেয়ে বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি করছে। তো এগুলো আমার কাছে মনে হয় এরা কোনো ওই ইজি পাওয়ার কারণে এরা খাচ্ছে। এরা কোনো লাইসেন্সদারি কোনো মদ ক্রেতা বা বিক্রেতা না। এরা আমাদের মতো সাধারণ মানুষ ইজি পাচ্ছে এবং নেশাগ্রস্ত হচ্ছে। এটাই বড় সমস্যা। আমরা মোটামুটি শেষ পর্যায়ে। আহ, যদি দর্শকদের উদ্দেশ্যে বা আপনার অনেক হয়তো শিক্ষার্থী এসে দেখবে, যদি কিছু বলতে চান লাস্ট মুহূর্তে। ধন্যবাদ জানাই জানাই আপনাকে, একরম ভাই। আপনি আসলে দেশে থাকতেও দেশে থেকে অনেক অনেক কিছু করেছেন, এবং এখন যেখানে আছেন এখান থেকেও কিছু করার জন্য ভাবছেন। আর আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য, আপনার চোখে পড়ার মতো পড়ার জন্য যে আপনি নিয়ে আসছেন আমার কাছ থেকে কিছু কথা শোনার জন্য, এবং মানুষের সামনে কথা উপস্থাপন করার জন্য, ওভারঅল আপনাকে ধন্যবাদ জানাই। সেকেন্ডলি আমি ধন্যবাদ জানাই যারা আজকের এই কথাগুলো শুনছেন। আমি জানি আমরা এত দক্ষ না এই প্ল্যাটফর্মে এসে আমার কথা বলার মধ্যে আমার ব্যক্তি মতামত প্রকাশ করতে গিয়ে হয়তো বা অনেকের বিপক্ষে যেতে পারে, বা আমার ভালো লাগাটা প্রকাশ করতে গিয়ে অনেকের বিপরীতমুখী হতে পারে। আপনাকে অনুরোধ করব, আমি কষ্ট দিলে মন থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা আমাদের জায়গা থেকে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের আমাদের পজিশন থেকে দেশের জন্য এবং দশের জন্য কিছু করতে পারি। আপনিও ট্রাই করেন। আপনিও ট্রাই করেন আপনার জায়গা থেকে, যদি একটা মানুষকেও আপনি ভালো পরামর্শ দেন, ভালো কাজ করার জন্য আদেশ করেন, এবং কিছু সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে হেল্প করেন, আমাদের দেশটা একটা সোনার বাংলায় পরিণত হবে, আমাদের সমাজটা সোনার বাংলায় পরিণত হবে। কারণ সমাজের কোনো মানুষকে অবহেলিত রেখে আপনি যতই এস্টাবলিশড হন না কেন, আপনি নিরাপদ না। এতে আমাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে, যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার অবস্থান থেকে অবহেলিত মানুষদের পাশে দাঁড়াতে হবে, তাদের মাথায় হাত বুলাতে হবে, এবং সবাইকে নিয়ে এই দেশকে সমৃদ্ধশালী করতে হবে। কখনো ভাবতে পারবেন না আপনি শক্তিশালী, আপনি অর্থবিত্তের মালিক, আপনি সবকিছু, আপনার পাশে যে কেউ যে কোনো কিছু হয়ে যায়। আপনার নিরাপত্তার জন্য হলেও, আপনার স্বার্থে হলেও, আপনার পাশের অসহায় মানুষকে সহযোগিতা করার মন মানসিকতা থাকতে হবে। তবেই সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ আমরা পাবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে আসলে উপস্থিত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা যারা আজকে এই অনুষ্ঠান দেখবেন এটি, তাদের সবাইকে সবার জন্য শুভকামনা।
এবং সবাই ভালো থাকবেন। আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।